জনপ্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটই হবে জয় পরাজয়ের নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ ভেন্যু চূড়ান্ত করতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক দুপুরে। ভারতে খেলার পরিস্থিতি নেই বললেন উপদেষ্টা। ঘুড়ি ফানুসের বর্ণিল সাকরাইন উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। ডিজে আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা, চলাচলের অনুপযোগী রাস্তায় ভোগান্তি বাড়ছে। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। শহর থেকে গ্রাম সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞতার সঙ্গে পাল্লা দিয়ে তরুণ ভোটাররাও সক্রিয়। ঘর, ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মে সর্বত্রই চলছে ভোট পূর্ব আলোচনা। সম অধিকার প্রতিষ্ঠায় নিজেদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ হবে এমন প্রত্যাশা তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন ভোটারদের ভাবনার কথা জানাচ্ছেন মেহেরিন আনি। চায়ের আড্ডা হলেও তরুণদের এই মজলিসে চলছে নির্বাচন নিয়ে যুক্তিতর্ক। দলমত প্রতীক নাকি ব্যক্তির গুরুত্ব থাকবে ভোটে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাওয়াদ নতুন ভোটার হয়েছেন, তাই প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে হোক এবারের নির্বাচন। এইবার যেহেতু একটা ভোটিং কালচার আমরা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের তরুণদেরকে এখানে পার্টিসিপেট করা উচিত। নির্বাচন নিয়ে তরুণ প্রজন্মের আলোচনার উত্তাপ ছড়াচ্ছে সবখানেই। ক্যাম্পাস থেকে ক্যাম্পাস, বাদ যাচ্ছে না ইন্টারনেট দুনিয়াও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ফলই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে এবার রয়েছে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে গণভোট। 2024-এ হওয়া সেই জন আন্দোলনের নেতৃত্বই দিয়েছে এই তরুণীরা, যাদের বেশিরভাগই এবারের নির্বাচনের প্রথম ভোটার। তাই এবারের ভোট নিয়ে আছে আগ্রহ, উচ্ছ্বাস সহ নানা প্রত্যাশা। জুলাই মুভমেন্টের পরে আমাদের বিভিন্ন দলের প্রতি যে ধরনের এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো তারা ফুলফিল করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর আসলে তরুণদের ম্যান্ডেট বুঝে এবং তরুণদেরকে ইমপ্রেস করে রাজনীতিটা করা উচিত। যেহেতু এবারের তরুণ অনেক প্রার্থী আছে, তাদের কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। সরকার আসে সরকার যায়, আশ্বাসবাণী ছাড়া নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র মেলাভার। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং নারীদের নানাভাবে হয়রানির চিত্র বাড়ায় এবার তরুণীরাও সজাগভাবে কষছে ভোটের হিসাব। তৃণমূল থেকে কেন্দ্রের ভাজে ভাজে সম অধিকার প্রতিষ্ঠার জোয়ারে গাঁথতে চান ভোট। আগে যেরকম সব কিছু পার্টি বেসিস ছিল, যে পার্টি থেকে দাঁড়াইছে ওই পার্টির উপর আমি লয়াল, এই জন্য ওই পার্টিকে ভোট দিব এরকম, বাট এখন ব্যাপারটা এরকম না। নারীর ইকুয়ালিটিটা যেখানে সঠিকভাবে এনশিওর করা হবে, যারা নারীদেরকে অনেক বেশি সুযোগ করে দিবে কর্মক্ষেত্রে তাদেরকেই আমরা প্রেফারেন্স থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে এবার ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার 12,76,183 জন, যার মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন এবং 2026 সালের 5 জানুয়ারি নাগাদ দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,56,53,176, যা মোট ভোটারের 43.56%। ফলে এই বিশাল তরুণ অংশের ভোটই নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর জয় বা ভরাডুবি। 6 কোটি তো একটা অল্প সংখ্যা না, সুতরাং তারা যদি যথেষ্ট সংখ্যা উৎসাহী না হন ভোট দিতে, তাহলে তো ভোটের আমরা যে শতাংশ বলছি সেটা কমে যাবে এবং সেটা আমাদের জন্য ভালো বার্তা দেবে না। প্লাস তার সাথে গণভোট আছে, সুতরাং সবাই চাইবে যে সংখ্যাটা বাড়ুক, ভোটার উপস্থিতি বাড়ুক, তো সেক্ষেত্রে অবশ্যই তরুণদের একটা ভূমিকা আছে। বিশ্লেষকরা বলছেন এবার দল বা প্রতীক নয়, তরুণরা ভোট দিবে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় এবং কার্যক্রম দেখে। তাই তরুণদের পছন্দকে যারা প্রাধান্য দিবে তারাই সরকার গঠনে এগিয়ে থাকবে। বাংলাদেশ বলে না, সারা পৃথিবী ইন্ডিভিজুয়ালিজমের জায়গা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো সেই জায়গা থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে, এমপি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা, বিশেষ করে তরুণরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দিকে যাবে।
এছাড়া তরুণদের ভোট পেতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবারের নির্বাচনী প্রচারণায় অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তরুণদের হাতে বাংলাদেশ সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। আগামীর বাংলাদেশ এবং রাজনীতিতে থাকবে তরুণদের চিন্তার ছাপ। তবে সেটি কতটুকু কার্যকর হবে তা সময়ই রায় দেবে। ঐতিহাসিক দলিল ও বর্তমান প্রেক্ষাপটের যোগসূত্র কিভাবে করবে তরুণরা, সেটি এখন দেখবার বিষয়। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার এবং নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা খুব একটা উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির না, জনগণ যা চাইবে তাই হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াতে চাইছে। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। আর মাত্র 9 দিন বাদেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আসছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। মুন্সিগঞ্জের সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে, এইভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে আর চলবে না। অন্যদিকে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা এতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির না, জনগণের দায়িত্ব ভোট দেয়, হ্যাঁ বা না জনগণ যা করবে তাই হবে। গণভোটের প্রচারণা বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হ্যাঁ বা না জনগণ যা করে তাই হবে। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। বিএনপি সরকার গঠন করলে ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা আদায় করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। আগামী নির্বাচন কেন্দ্র করে কেউ যদি কারচুপির চেষ্টা করে তাহলে সকলে মিলে এদেশ থেকে তাদের পালাতে বাধ্য করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার কোনো ভোট দেখতে চায় না জাতি। তিনি আরও বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিটি ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন নির্বাচনের পরিবেশ চায় জামাত। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে বিদায় দিতে হলে প্রশাসন ও শাসনতন্ত্রের মধ্যে জবাবদিহিতার ভারসাম্য আনতে হবে বলেও জানান তিনি। 71 সালে এ লড়াই করে জীবন দিয়েছেন। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে এবং আমরা বলতে চাই এটা করতে হবে। ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বিগত বিতর্কিত 3 নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে তদন্ত কমিটি। এসব নির্বাচনে অনিয়মের সঙ্গে পুলিশ, জনপ্রশাসন, গোয়েন্দা সংস্থার একটি অংশ জড়িত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিশন।
ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সুপ্রিম কোর্ট রায়ের আলোকে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের 15 সংশোধনী আনে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালে নির্বাচনের আয়োজন করা হয়। সেই নির্বাচনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 2018 সালে নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নিলেও দিনের ভোট রাতে করার অভিযোগ আনা হয়। 24 সালে নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিক দল এককভাবে নির্বাচন করে। এই 3টি নির্বাচন নিয়ে 4 মাস আগে তদন্ত কমিশন গঠন করে সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে গণমাধ্যমে কমিশন প্রধান বলেন, জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ 3টি নির্বাচনে কারসাজির সঙ্গে জড়িত ছিল। 3টি নির্বাচনেই বিতর্কিত ও অগ্রহণযোগ্য। ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল, তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্মি আর্ম ফোর্সেস বলবো, তারপরে ইন্টেলিজেন্স এজেন্সিস, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, NSI, DGFI, স্পেশাল ব্রাঞ্চ, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে টেরিটরিয়াল গভর্নমেন্টটাকে বাতিল করা। জানানো হয়, ইভিএম মেশিন কিনতে 3000 কোটি টাকা অযথা ব্যয় করা হয়েছে। এটি অকার্যকর পদ্ধতি। 18 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতেই ভোট বাক্সে ভর্তি করা হয়। আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা করেছিল তার এখানে সিদ্দিক এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরো ইভিএম সমাচার, যেটা নির্বাচনে কাজে লাগে নাই। আমাদের 3000 কোটি টাকা বেশি এখানে অপচয় করা হয়। তদন্ত কমিশন 40টি সুপারিশ দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, ইসি থেকে প্রশাসনের হাতে ক্ষমতা নিয়ে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গোয়েন্দা সংস্থার একটি অংশ। জাহিদ হাসান, এখন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট। তবে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের এর মাধ্যমে ভোটাধিকারের সুযোগ পেলেও প্রচারণা সহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের সীমিত সংখ্যক প্রবাসী। তবে নানা অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রবাসীরা। ভবিষ্যতে প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসীও বইছে ভোটের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ। যারা আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে এটাকে দাবি তুলেছেন। দাবি ধীরে ধীরে বাস্তবায়িত হতে দীর্ঘদিন সময় লেগেছে এবং সেই দীর্ঘদিন পরে যে আমরা ভোট দিতে পারছি, এটা খুবই খুশির খবর। আমরা কিন্তু খুব ভেরি ইমপ্রেস এই ভোটার আমাদেরকে অ্যাড করার জন্য। তবে প্রচারণার অভাব ও নানাবিধ জটিলতার কারণে অনেক প্রবাসী নিবন্ধন করতে পারেননি। যুক্তরাজ্যে প্রায় 7 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন মাত্র 32,414 জন। তবুও প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। স্বাধীনতার 54 বছর পর আমরা অধিকারটা আমরা ফিরে পেয়েছি। আমরা চাই আগামী দিনে যে সরকার আসবে, সেই সরকার যাতে আমাদের এই যে পোস্টাল ভোটের যে সিস্টেমটা যাতে জারি রাখে, চালু রাখে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গেল 18 নভেম্বর। আর 5 জানুয়ারি ছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভোট রেজিস্ট্রেশনের শেষ দিন। বিশ্বের 40টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও সমাধানে আসেনি বলে জানিয়েছে বিসিবি। সমস্যা সমাধানে আজ দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বিসিবি আইসিসির এই বৈঠকেই ভেন্যু চূড়ান্ত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটি বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের বৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টি-20 বিশ্বকাপের 1 মাসেরও কম সময় থাকায় বাংলাদেশের ম্যাচগুলো লজিস্টিক কারণে অন্য দেশে সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিকল্প হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবা হচ্ছে।
এদিকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে ভারতের বাধা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। বাফুফে ভবন পরিদর্শন শেষে একথা বলেন আসিফ নজরুল। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে জনভোগান্তি। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। বিশেষ করে শীতে বেশি সমস্যায় পড়েছেন চা ও কৃষি শ্রমিক এবং দিনমজুররা। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, শুভ সকাল আপনাকে। মৌলভীবাজারে আজকের শীতের তীব্রতা কেমন দেখছেন জানতে চাই, আর জনভোগান্তি সম্পর্কেও জানাবেন। লাবিবা, শুভ সকাল। শীতের সকালে কনকনে ঠান্ডা বাতাস বইছে এবং শীতের তাপমাত্রা বেড়ে গিয়েছিল, অর্থাৎ সূর্য দেখা যেত, কিন্তু শীতের কিন্তু কনকনে শীতের অবস্থা কিন্তু কমেনি। আজকে সকালে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রে শীতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আমি কথা বলেছিলাম আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে ঠান্ডা কিছুটা কমেছিল কিন্তু আবারও আজকে থেকে ঠান্ডা বাড়তে শুরু করেছে এবং এই ধারাবাহিকতা কিছুদিন অব্যাহত থাকবে। এই ঠান্ডা বাড়ার কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ, বিশেষ করে চা শ্রমিক, দিনমজুর এবং রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। অনেকে কাজের সন্ধানে মৌলভীবাজার চৌমুহনায় আসছেন, কিন্তু সেখানে কাজ না পেয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। অপরদিকে চা বাগানগুলোতে যেখানে 7টা থেকে 8টা থেকে কাজে যাওয়ার কথা, সেখানে ঠান্ডার কারণে তারা 9টা থেকে 10টায় কাজে বের হচ্ছেন। এতে করে অনেক সময় দেরি হচ্ছে, সর্দাররা বকাঝকা দিচ্ছে। এছাড়াও রিক্সা শ্রমিক যারা রয়েছেন তারা বলছেন যে কনকনে ঠান্ডা হওয়ার কারণে তারা ঠিকমতো রিক্সা চালাতে পারেন না, এতে করে প্যাসেঞ্জারও তারা পাচ্ছেন না। অপরদিকে আপনারা জানেন যে মৌলভীবাজার হচ্ছে চা এবং হাওরের দেশ। এই হাওরে এখন বোরো মৌসুম পুরোপুরি চলছে এবং এই বোরোতে যারা কৃষি কাজ করে থাকেন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। তারা ঠান্ডার কারণে পানিতে নামতে পারছেন না, দেরিতে যখন রোদের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং রোদ উঠলেই কিন্তু তারা তখন কাজে নামছেন। এছাড়াও শীত নিবারণের জন্য বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ, জনগণ। এই ঠান্ডার কারণে কিন্তু হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে আমি কথা বলেছিলাম সিভিল সার্জন মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে গত 1 মাসে মৌলভীবাজারে প্রায় 49,000 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন এবং প্রায় 4,500 রোগী অন্তঃবিভাগে অর্থাৎ ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও কিন্তু জরুরি বিভাগে প্রায় 16,000 রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে যখন রোগীর স্থান সংকুলন হচ্ছে না, মেঝেতে থেকেও কিন্তু চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকরা, হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলেছিলাম রোগীদের সাথে, তারা বলছেন যদিও রোগীর চাপ বেশি তারপরেও কিন্তু তারা সরকারি হাসপাতালগুলোতে ভালো চিকিৎসা পাচ্ছেন। কখনো কখনো 2 থেকে 3 দিন থেকে ভালো হয়ে তারা ফিরে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 12,897টি কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়াও কিছু কিছু সামাজিক সংস্থাগুলো যেগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করছেন। কিন্তু খেটে খাওয়া মানুষ বা দিনমজুর সহ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা বলছেন যে তারা ঠিকমতো শীত কাপড় পাচ্ছেন না। যেখানে দেয়া হচ্ছে হয়তো চেয়ারম্যান মেম্বার যারা রয়েছেন তাদের নিকটাত্মীয়দের দিয়ে দিচ্ছেন, কিন্তু সাধারণ জনগণ সেটা পাচ্ছেন না। বিশেষ করে চা শ্রমিকের মধ্যে ইতিমধ্যে কিছুটা লক্ষ্য করা গিয়েছে যে এনটিসি চা বাগানগুলোতে তাদের যে এমডি রয়েছেন তারা কিছুটা শীত বস্ত্র বিতরণ করেছেন এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারাও দিচ্ছেন। তারা বলছেন যে যদি এই শীত বস্ত্র আরো বাড়ানো হয় তাহলে তারা এই শীত থেকে কিছুটা বাঁচতে পারবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সব শেষ। লাভিবা।
হামিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই চুয়াডাঙ্গায়। সেখানে আছেন আমাদের সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, আপনাকেও শুভ সকাল। চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। লাইবা, শুভ সকাল। লাইবা, আজকে তাপমাত্রা কিন্তু বেড়েছে, অর্থাৎ তাপমাত্রা আজকে চুয়াডাঙ্গায় 11-র ঘরে। গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেই তাপমাত্রা থেকে আজকে অনেকটাই আসলে তাপমাত্রার বলতে গেলে বেড়েছে। সকালে কিছু কুয়াশা থাকলেও সেই কুয়াশা কিন্তু এখন কেটে গেছে এবং হিমেল বাতাসও কিন্তু আজকে অনেকটা কম, যার কারণে শীতের অনুভবটা আসলে এখন আসলে অনেকটা কম। কিন্তু তা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে সকালে হিমেল বাতাসের কারণে শীতের অনুভবটা কম লাগলেও সন্ধ্যার পরে কিন্তু আবার এটি বাড়বে, আবার শীতের অনুভবটা আবার বাড়বে, শীতের পরিস্থিতি বাড়বে। গত কয়েকদিনের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি যদি বলি লাইবা, যে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ ক্রমশই নিচে নেমে এসেছিল এবং সাধারণ যারা মানুষ, নিম্ন আয়ের যারা মানুষ আছে, তারা কিন্তু বেশি দুর্ভোগে পড়েছে। সবথেকে বেশি কষ্টের ছিল কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী ছিল, কারণ খুব সকালে তারা স্কুলে যাবার জন্য আসলে বের হয় বাসা থেকে এবং শীতের প্রকোপে তারা আসলে এক প্রকার কষ্টে স্কুলে যায়। এছাড়া যদি বলি যে কৃষক, যারা প্রান্তিক কৃষক, তারাও কিন্তু আসলে কষ্টে জীবনযাপন করছে। বিশেষ করে ঘন কুয়াশায় তাদের বীজতলা কিন্তু আসলে নষ্ট হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের, যেন আসলে এই কুয়াশায় বীজতলায় পলিথিন ব্যবহার করা হয়। তো সবশেষ মিলিয়ে কিন্তু আসলে শীত পরিস্থিতি নিয়ে জনজীবন এক প্রকার বিপর্যস্ত। লাইবা, শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকেই ছিল সবশেষ। শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে জানাবো বাজার পরিস্থিতির খবর। নওগাঁয় পাইকারি বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে অন্তত 10 টাকা। নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত আছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, গত প্রায় 1 মাস থেকে সবজির দাম স্বাভাবিক ছিল, তবে গত 1 সপ্তাহ থেকে সবজির সরবরাহ কিছুটা কমে আসার কারণে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে। আর দাম বেড়ে এখন সবজি বিক্রি হচ্ছে, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে করলা, টমেটো 65 থেকে 70 টাকা কেজি। বীজ সিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। তবে পাতলা সিম বা যেটা সাদা সিম বলা হয়, এটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 45 থেকে 50 টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে 30 টাকা কেজি এবং ধনেপাতাও একই দামে বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। আলুর দাম কিছুটা বেড়েছে, তা বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। মরিচ বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজি এবং ফুলকপি প্রকারভেদে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস এবং লাল শাক বা সবুজ শাক রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি হিসেবে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে যারা খুচরা ব্যবসায়ী, পাইকারি এবং কৃষক বলছেন যে যেহেতু প্রচন্ড কুয়াশা এবং ঠান্ডা পড়ছে, অর্থাৎ উত্তরের জেলাগুলোর উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কারণে শাকসবজি যেসব ফুল হচ্ছে সেগুলো ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে এবং নষ্ট হচ্ছে, যার কারণে সবজির উৎপাদন কমে যাচ্ছে। আর সবজির উৎপাদন কমে যাওয়ার কারণে হাট বাজার গুলোতে সরবরাহ কিছুটা কমে এসেছে। আর সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন। যেহেতু পাইকারিতে সবজির দাম বেড়েছে, এর প্রভাবও পড়েছে খুচরা বাজারে। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। আব্বাস আলী জানাচ্ছিলেন নওগাঁর সবজির বাজারের খবর। দিন পেরোলে সাকরাইন, পুরান ঢাকার মানুষের শেকড়ের উৎসব। ঘুড়ি আর ফানুসের বর্ণিল আয়োজনে পুরো উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। তবে আধুনিকতার নামে ডিজে গান আর আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। ধূসর আকাশের বুকে বাহারি রঙের ঘুড়ি, যার সুতোয় বাঁধা আনন্দধারা। দিন পেরোলেই সাকরাইন, পুরান ঢাকার শেকড়ের উৎসব।
মোগল আমলে নবাবী ছাদে যে ঘুড়ির লড়াই ছিল গর্ব আর কৌশলের প্রতিযোগিতা, তার কতটুকু স্মৃতি ছুঁতে পারছে আজকের প্রজন্ম। সাকানে আসলে আমরা ঘুড়ি উড়াই, বন্ধু বান্ধব মিলে ঘুড়ি কাটতে ভালো লাগে। সারাদিন খালি ইচ্ছা মতো ঘুড়ি উড়াবো আর কাটবো। আমরা সব সময় ঘুড়ি কিনতে আসি, অনেকটি ঘুড়ি কিনি। এদিকে 7টার রকম ঘুড়ি আছে। এখন ছোটদেরকে হেল্প করতেছি যে তারা আমরা যেটা করে আসি তারা যদি এটা ধরে রাখে ঐতিহ্যটা করতে পারে। মিলেমিশে পরিবারের সব সদস্যরা ঘুড়ি উড়াই, তাই আমরা আজকে ঘুড়ি কিনতে আসছি। এটাই আমাদের আনন্দ আমাদের জন্য। ইতিহাস বলছে পুরান ঢাকার এই ক্যানভাসে সাকরাইন মানেই আকাশ ছোঁয়ার আনন্দ। পারিবারিক মিলন মেলা আর ঘুড়ি উড়ানোর এই প্রতিযোগিতায় নতুন এক সুর খুঁজে পায় পুরান ঢাকাবাসী। কিন্তু সময়ের সাথে সাকরাইনের যে ঐতিহ্য তাতে এসেছে পরিবর্তন। ডিজে গান আর আতশবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার পুরো উৎসবকে করছে প্রশ্নবিদ্ধ। আগে যেরকম ঘুড়ির একটা চাহিদা ছিল এখন একটু কমতেছে। জোরে জোরে বলতাম যে ভাগাড়তা ঘুড়ি উৎসব একটা অন্যরকম আমেজ ছিল। এই আমেজটা এখন একটা সংস্কৃতি এমন হয়ে গেছে, এটা বাদ্যযন্ত্র, বিভিন্ন ডিজে প্রোগ্রাম এগুলাতে হচ্ছে। শৈশবে সাকরাইন মানে বুঝতো ঘুড়ি উৎসব, আর এখন সাকরাইন মানে বোঝা যায় ডিজে পার্টি, শুধুই ডিজে পার্টি। বুধবার উৎসবের আমেজে মানুষ হয়তো আরও একবার আকাশের দিকে তাকাবে, ঘুড়ির ভিড়ে খুঁজবে নিজের শৈশব আর হারিয়ে যেতে চাইবে মুহূর্তের আনন্দে। তবে সেই আলোয় কতটা উজ্জ্বল হবে উৎসবের শিকড়, সেই প্রশ্ন রয়েই যায়। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। 95 হেক্টর জমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ পাওয়া 431 কোটি 68 লাখ টাকার প্রায় পুরোটাই শেষ হয়ে গেছে মাত্র 49 হেক্টর জমি অধিগ্রহণে। ফলে বাকি 46 হেক্টর জমির অধিগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পুরো প্রকল্পে, থমকে গেছে সড়ক নির্মাণের কাজ। 6 বছরে 35 কিলোমিটার সড়কের মাত্র 6 কিলোমিটার নির্মাণ শেষ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পে 2018 সালে জেলা প্রশাসনের তৈরি প্রাক্কলনে পুরো 95 হেক্টর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছিল প্রায় 432 কোটি টাকা। কিন্তু বাস্তবে অর্ধেকের একটু বেশি জমি অধিগ্রহণেই শেষ হয়ে গেছে পুরো বরাদ্দ। এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। 11টা কেস আমরা বুঝে পেয়েছি। তো এখানে ভূমি অধিগ্রহণে ধরা 431 কোটি টাকা, এই 11টা কেসেই এই 431 কোটি টাকা খরচ হয়ে গেছে। মানে বাকি 8টা কেসের জন্য আর কোনো টাকা আপাতত ডিপিপিতে ধরা নেই। শরীয়তপুর চাঁদপুর সড়কের পাপড়াইল এলাকার বাসিন্দা ইব্রাহিম সর্দার। ছোট একটি চায়ের দোকানেই তার জীবিকার একমাত্র ভরসা। টিন শেডের জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস। বর্ষা এলেই ঘর আর দোকান ডুবে যায় বৃষ্টির পানিতে। অথচ অধিগ্রহণ এলাকায় পড়ায় ঘর মেরামতেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। 5-6 বছর ধরে টাকা পয়সা দিতেছে না, ঘরের অবস্থা খারাপ, ঘরও থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না, টাকা দিব করে ঘুরাইতেছে। ইব্রাহিমের মতো আরও শত শত জমির মালিক একই দুর্ভোগে দিন কাটাচ্ছেন। 6 বছরও পাননি ক্ষতিপূরণের টাকা। নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ নেই। আবার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে জমির বাজার মূল্য। সব মিলিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের বড় দুশ্চিন্তার কারণ। প্রথম পাইছি 4 ধারার নোটিশ, এরপর পেলাম 7 ধারার। 7 ধারার পাওয়ার পরে 3-4 মাসের মধ্যে এটা আপনারা টাকা টুকা পাই যাবেন। এখন তো যাই আর এখানে কিনতে গেলে দেন এই জায়গা ছিল 30-40 হাজার টাকা কাটা, এখন হেই হয়ে গেছে 1.5 লাখ টাকা কাটা। টাকার চিন্তায় আছি, কষ্টে আছি। টাকাটা পাইলে তো একটু জামাইবো খাইয়া যাইতাম, মরিয়া গেলে টাকা দিয়ে কি করুম কোন। 35 কিলোমিটার সড়কের বাকি 29 কিলোমিটার এখন খানাখন্দে ভরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। সময় নষ্ট, খরচ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। যে রাস্তা ভাঙ্গা
পরে হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 30 কিলো রাস্তা সময় লাগবে আমাদের হাইস্ট 1 ঘন্টা, কিন্তু এখন আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমরা 2 দিন কাজ করলে যে টাকা আয় করি সেই টাকাতে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। সড়কের 8টি এলএকেসের আওতায় থাকা 46 হেক্টর জমি অধিগ্রহণ কেন বন্ধ এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। আপনি যেটা বলছেন আই হ্যাভ টু চেক দ্য এস্টিমেট, ঠিক আছে? ওভার হলো কিনা আই ক্যান নট কমেন্ট, মেবি ইউ আর কনফিডেন্ট, বাট আমাকে এখন না দেখে, কারণ এটা আসলে কি ওভার হয়েছে কি হয় না, নাকি আদৌ টাকা কমই আসছে, টাকাই কি কম বরাদ্দ আসছে কিনা সেটাও দেখতে হবে। 2019-20 অর্থবছরে অনুমোদিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল 860 কোটি টাকা, অথচ ভূমি অধিগ্রহণে অর্থ সংকটে পড়ে থমকে গেছে পুরো উন্নয়ন। 35 কিলোমিটার এই সড়ক শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্র। সেই সড়ক অবহেলা আর দায়িত্বহীনতার কারণে প্রায় অচল। এই অঞ্চলের মানুষের দাবি দ্রুত সময়ের মধ্যে বাকি জমির অধিগ্রহণ জটিলতা কাটিয়ে সড়কটির নির্মাণ কাজ পুনরায় শুরু করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজ পুরোদমে চলছে, ফলে পূর্ণতা পাবে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা। 2028 জুনের মধ্যেই এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানান গণপূর্ত বিভাগ। দীর্ঘদিন পরে হাসপাতালে নির্মাণ কাজ শুরু হলে খুশি স্থানীয়রা। রিপন হোসেনের তথ্য, এনামুল হকের ছবিতে থাকছে প্রতিবেদন। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন পালক। দীর্ঘ প্রতীক্ষার পর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল পেতে যাচ্ছে যশোরবাসী। 2010 সালের আগস্টে শুরু হয় মেডিকেল কলেজের কার্যক্রম। এরপর 1 যুগেরও বেশি সময় অর্থ বরাদ্দ জটিলতায় পিছিয়ে যায় প্রকল্পের কার্যক্রম। জানিয়ে বিভিন্ন সময় হয় আন্দোলন। অবশেষে গত জুনে শুরু হয় 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ, যাতে ব্যয় ধরা হয়েছে 676 কোটি টাকা। কাজ চলছে পুরোদমে। এতে সন্তুষ্ট মেডিকেলের শিক্ষার্থী ও স্থানীয়রা। হসপিটালটা হলে আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্যই খুব সুবিধা হবে। আশাবাদী যে আমি ইন্টার্নশিপে যেতে যেতে ইনশাল্লাহ আমাদের হাসপাতালের কাজ অনেকটুকু আগায় যাবে, আমরা যাতে ওইটাতেই ইন্টার্ন করতে পারি। মেডিকেল কলেজ হাসপাতালের কাজ সম্পূর্ণ হলে আমাদের এই জনপদের বড় একটি অংশ সুবিধা পাবে। দ্রুত সময়ের ভিতরে এই হাসপাতালের কাজ শেষ যেন করা হয়, যে সময় নির্দিষ্ট সময় তার ভিতরেই কাজ শেষ করা হয় এবং কাজের মান যেন যথাযথ থাকে। কর্মকর্তারা জানান, চলমান প্রকল্প তৈরি হবে 10 তলা বিশিষ্ট 500 শয্যার হাসপাতাল। এছাড়া শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য 4টি হোস্টেল, একটি নার্সিং কলেজ ভবন ও হোস্টেল, স্টাফ নার্স ডরমেটরি ভবন, 21 ফ্ল্যাটের চিকিৎসক কোয়ার্টার, 24 ফ্ল্যাটের কর্মচারী কোয়ার্টার ও 500 আসনের একটি অডিটোরিয়াম ছাড়াও থাকবে মসজিদ ও বৈদ্যুতিক সাবস্টেশন। এই মেডিকেল কলেজ হাসপাতালটি দ্রুত নির্মাণ হলে পরে আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীদেরকে 6 মাইল দূরত্বে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস সমূহ করতে হবে না। এতে করে শিক্ষার মান বাড়বে, আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সময় অনেক বাঁচবে। শিক্ষকরা বলছেন, হাসপাতালটির অভাবে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে 5 কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস করানো হয়। এছাড়া 9টি ব্যাচ এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে শেষ করেছে শিক্ষা কার্যক্রম। ফলে দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ হলেই শিক্ষার্থীদের কষ্ট কমার পাশাপাশি সুচিকিৎসা পাবে সাধারণ মানুষ। ছাত্রদের ক্লাস থেকে শুরু করে ক্লিনিক্যাল ক্লাস, এমনকি তারা রোগীদের সেবা দিতে পারবে। চিকিৎসা বিজ্ঞানের যে জ্ঞান সেটা তাদের আরও সহায়তা হবে। সর্বোপরি আমি মনে করি যশোর তথা এই অঞ্চলের মানুষজন আরও একটি উন্নত সেবার দ্বারগোড়ায় পৌঁছাবে। চলমান এই প্রকল্পের কাজ শেষ হবে 2028 সালের জুনে। এখন যশোর। এবারে আন্তর্জাতিক। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের অধিবেশনে যোগ দিয়েছে বাংলাদেশ। আইরিনার কার্যক্রম দেশের বিদ্যুৎ খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি।
সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন আইরিনার 16তম অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে স্থায়ী সদস্য হিসেবে অংশ নিয়ে প্রচলিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ তৈরিতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেক্ষেত্রে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজন হবে বলেও জানান রাষ্ট্রদূত। আমরা রিনিউয়েবল এনার্জি এজেন্সিতে গত বছর যে কমিটমেন্ট দিয়েছিলাম বা এর আগের বছরগুলোতে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং আমাদের কী কী বিষয়ে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এইসব ব্যাপারে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যেসব এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমরা একে অপরের সঙ্গে শেয়ার করেছি। আবুধাবিতে 10 থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলীরেজাও অংশ নেন। আইরিনার কার্যক্রম দেশের বিদ্যুৎ খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আমিরাত থেকে এই খাতে বড় বিনিয়োগের আশা করেন তিনি। ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা আন্তর্জাতিক যে সমস্ত পার্টনার আইরিনার মতো রয়েছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করছি। তাদের সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সেক্টরে রিনিউয়েবল এনার্জির অংশটা আরও কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এর আগে অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলাদেশের প্রতিনিধিরা একাধিক দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণ করে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক নানাবিধ আলোচনা করেন। বাংলাদেশ আন্তর্জাতিক এই সংস্থার 100তম সদস্য হিসেবে 2009 সাল থেকে যাত্রা শুরু করে। কামরুল হাসান জনি, এখন। এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে চলমান বিক্ষোভের জেরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যে উত্তেজনা শুরু হয়েছে তা প্রশমনে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিলেও সামরিক অভিযানের পরিকল্পনা বাধা দিচ্ছে না হোয়াইট হাউস। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তেহরান। বিক্ষোভে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল পরিকল্পনাকারী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা বলে অভিযোগ তার। এদিকে বিক্ষোভের 16তম দিন সোমবার পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। আর যুক্তরাষ্ট্রের HRANA বলছে 10,500-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। এদিন ইরানের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ নেতা খামেনির পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জেরে শুরু হওয়া চলমান সরকার বিরোধী বিক্ষোভ খামেনি প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে লম্বা হচ্ছে মৃত্যুর সারি, আবার অন্যদিকে দেশি বিদেশি নানা চাপে নাজেহাল ইরান সরকার। তবে ইরানের এই আন্দোলন কোনো একক নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে না। এমন কোনো সংগঠিত শক্তি নেই যারা বর্তমান সরকারের বিকল্প হিসেবে সরকার গঠন করতে পারে। সরকার বিরোধী নেতৃত্ব অনেকটাই বিচ্ছিন্ন এবং অনিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। ইরান সরকার দীর্ঘদিন ধরে সরকার বিরোধিতা কঠোরভাবে দমন করে আসছে। 2009 সালের গ্রিন মুভমেন্টের ইতিহাস বলে সম্মুখ সারির নেতারা যেমন মীর হোসেন মুসাভি, মেহেদি কাররবি হয়েছেন গৃহবন্দী। এমন উদাহরণ রয়েছে আরও। ফলে বর্তমান আন্দোলনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বদলে বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক ভিত্তিক সংগঠনে নির্ভর করে পরিচালিত হচ্ছে। গেল কয়েকদিনের বিক্ষোভে সক্রিয় ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। চলমান আন্দোলন তুঙ্গে উঠতেই নেতৃত্ব দানের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে একে পোস্ট করেছেন ভিডিও বার্তা। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ইতোমধ্যে। রেজা পাহলভি 1979 সালের ইসলামী বিপ্লব পরবর্তী ইরানের শেষ রাজা শাহের পুত্র। তিনি গণভোটের মাধ্যমে নির্ধারিত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চান, যদিও তার অনেক সমর্থক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। ইরানি প্রবাসী সমাজে তার সমর্থন বেশি এবং ইরানের ভেতরেও সীমিত প্রতীকী সমর্থন রয়েছে। যদিও বাস্তবসম্মত পরিকল্পনা, সাংগঠনিক ভিত্তি ও সুসংহত রাজনৈতিক কর্মসূচির অভাবের জন্য সমালোচিত তিনি। পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন একসময়কার বামপন্থী সশস্ত্র গোষ্ঠী যারা রাজা শাহের বিরুদ্ধে ছিল, পরে ইরান ইরাক যুদ্ধে ইরাকের পক্ষে অবস্থান নেয়।
আর যে কারণে ইরানের ভেতরে তাদের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে যায়। 2002 সালে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচিও প্রথম প্রকাশ করে গোষ্ঠীটি, যার নেতৃত্বে এখন মরিয়াম রাজাভি। যদিও ইরানের ভেতরে নেই তেমন কোনো সমর্থন। সলিডারিটি ফর সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইন ইরান 2023 সালে প্রবাসী কয়েকটি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জোট। ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ, মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা ও গণমাধ্যমে বিশ্বাসী জোটটি। ইরানের ভেতরে এর প্রভাব খুবই সীমিত। পশ্চিম ইরানের কুর্দি ও পূর্ব ইরানের বালুচ অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে। এসব অঞ্চলের মানুষ বেশিরভাগই সুন্নি মুসলমান এবং রাজনৈতিকভাবে বঞ্চিত। বড় ধরনের জাতীয় বিক্ষোভে এসব অঞ্চলে আন্দোলন তুলনামূলকভাবে শক্তিশালী হলেও কোনো একক বা ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই। ইরানের সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব অনেকটাই বিচ্ছিন্ন। অধিকাংশ পরিচিত নেতা নির্বাসিত, ফলে দেশের ভেতরে সংগঠিত হওয়ার সক্ষমতা সীমিত, যার ফলে বর্তমান আন্দোলন মূলত নেতৃত্বহীন ও বিকেন্দ্রীভূত। ফজলাবি খান, এখন বিশ্ব। শেষ করবো এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটই হবে জয় পরাজয়ের নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ ভেন্যু চূড়ান্ত করতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক দুপুরে। ভারতে খেলার পরিস্থিতি নেই বললেন ক্রীড়া উপদেষ্টা। ঘুড়ি ফানুসের বর্ণিল সাকরাইন উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। ডিজে আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা, চলাচলের অনুপযোগী রাস্তায় ভোগান্তি বাড়ছে। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।